বন্ধুরা নমস্কার। আজকের ফলাফলের পরে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যদি আগামী কদিন পরে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হয়, প্রধানমন্ত্রী হিসেবে যদি নরেন্দ্র মোদী আরও একবার শপথ গ্রহণ করেন এবং সরকার গঠন করেন, তাহলেও দেশের কোন রাজ্যে কি কি প্রভাব পড়বে চলুন সেই ব্যাপারে একটু আলোচনা করি। আমরা প্রথমত দেখি আমরা যে পশ্চিমবঙ্গে কি হবে। বলে দিই আপনাদেরকে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে বিজেপি আর আগের মতো শক্তিশালী সরকার চালাতে পারবে না, যা খুশি তা সিদ্ধান্ত নিতে পারবে না, যাকে খুশি তাকে যখন খুশি তখন ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করে জেলে ঢোকাতে পারবে না। ফলে পশ্চিমবঙ্গে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের পেছনে সিবিআই আর ইডি লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠছিল গত কবছর ধরে, তারা মোটামুটি এখন শান্তিতে থাকতে পারবেন। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দারুণভাবে আবার ফর্মে ফিরে আসার ফলে দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আবার আগের দাপটে ফিরে আসবে। যদি এক্ষেত্রে বাংলা থেকে এর আগেও আপনার 18 জন এমপি পাঠিয়েছিল পশ্চিমবঙ্গের বিজেপি, কিন্তু বিজেপির এমপিরা, বাঙালি এমপিরা দিল্লিতে গিয়ে বেড়ালের মতন ছিল, ইঁদুর বেড়ালের মতন। তারা জোরে কথা বলার পর্যন্ত তাদের ক্ষমতা ছিল না। কেন্দ্রীয় সরকারে যতজন বাঙালিকে মন্ত্রী করা হয়েছে সবাইকে প্রতিমন্ত্রী করা হয়েছে, একজনকেও ক্যাবিনেট মিনিস্টার করা হয়নি, পূর্ণমন্ত্রী করা হয়নি। এদের কারোর সেই ক্ষমতা ছিল না এই প্রশ্নটা কাউকে জিজ্ঞেস করা দিল্লিতে গিয়ে, যে আমাদেরকে বাংলা থেকে একজনকেও কেন পূর্ণমন্ত্রী করা হয়নি। বাংলাতে কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন কেউ নাই? কিন্তু এবারে যদি তৃণমূল কংগ্রেস আপনার সরকারে যায়, ধরুন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারে গেল অথবা ইন্ডিয়ার সরকারে গেল, ইন্ডিয়া যদি সরকার গঠন করে তাহলে ইন্ডিয়া সরকারে গেল, তৃণমূল কংগ্রেস দর কষাকষি করবে। অর্থাৎ বাংলা থেকে আবারও রেলমন্ত্রীর মতন অথবা বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী কেউ না কেউ থাকবে যদি তৃণমূল কংগ্রেস কোনো জোটের মন্ত্রিসভায় যদি যায়। যদি নাও যায় তাহলে তার দাপটও থাকবে সর্বভারতীয় রাজনীতিতে, পার্লামেন্টের ভেতরে। এটা হলো বাংলাতে একটা প্রভাব। আরেকটা হলো কি, 2026 সালে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে 2021-এর মতন বিজেপি আর ঝাঁপিয়ে পড়তে পারবে না, এবং তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার 11-র পরে 16-র পরে আপনার 21 তিনবার হয়েছে, চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় ফিরে আসা এখনই মোটামুটি তা নিশ্চিতভাবে বলা যায়। এটা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এরপরে কোথায় হবে? এরপরে হবে আপনার আম আদমি পার্টি বেশি সিট পায়নি, এটা ঠিক, কিন্তু আম আদমি পার্টির পেছনে অন্যান্য দলগুলোর অল্প বিস্তর হলো মানসিক সাপোর্ট থাকবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে আম আদমি পার্টির ওপরেও যেরকমভাবে এতদিন ধরে খড়গ চালানো হয়েছিল, প্রশাসনিক খড়গ, যার অভিযোগ উঠেছে বারবার, সেইটা এবার উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা হলো দিল্লিতে কমফোর্টেবল পজিশনে আম আদমি পার্টি সরকার ফিরতে চলেছে বলে ধারণা করা যায়। সমাজবাদী পার্টি একেবারে তলানিতে চলে গেছিল গত লোকসভা নির্বাচনে, এরপর সেখান থেকে জাম্প দিয়ে অনেকটা উপরে উঠে আসে 2022 সালের বিধানসভা নির্বাচনে। আর এবারে দারুণ রেজাল্ট করার ফলে সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশে যেমন গুরুত্ব বাড়লো, রাজ্য রাজনীতিতে যেমন গুরুত্ব বাড়লো, তেমনিভাবে জাতীয় রাজনীতিতেও সমাজবাদী পার্টি একটা নির্ণায়ক অবস্থানে আপনার পৌঁছে গেল। মহারাষ্ট্রে শিবসেনা, উদ্ধব ঠাকরে আর শরদ পাওয়ারের এনসিপি, এই দুটো দল, এদেরকে ভেঙে আলাদা আলাদা করে বিজেপি যে ভুলটা করেছে, এই ভুলের কারণে এবার উদ্ধব ঠাকরের আরও একবার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এরপরে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন গেল তো আর কিছুদিন পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপক সম্ভাবনা আজকের ফলাফলের মধ্য দিয়ে দেখা যেতে শুরু করে দিয়েছে। আপনার বিহারে নীতিশ কুমার গত বিধানসভা নির্বাচনে আপনার বিজেপির চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন।
সিট শেয়ারিংয়ের সময় বিজেপি, যেহেতু তখন বিজেপি বিশাল শক্তিশালী দল ছিল, সেহেতু বিজেপি যতটা তাকে দিয়েছে ততটাই সে করতে পেরেছে। এমনকি নীতিশ কুমারের অনেক ক্যান্ডিডেটকে বিজেপি হারিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছিল। এইবার নীতিশ কুমারের কাছে সুযোগ এসেছে, যদি তিনি তার সমর্থনে যদি এনডিএ সরকার গঠিত হয়, তাহলে নীতিশ কুমার আগামী বছরে অনুষ্ঠেয় যে বিধানসভা নির্বাচন হবে বিহারে, সেই বিধানসভা নির্বাচনে এবার নীতিশ কুমার ঠিক করবে বিজেপি কটা আসন পাবে। নীতিশ কুমারের চাপের কাছে নতি স্বীকার করে বিজেপিকে এবার বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আরজেডি, তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি মানে রাজ্য রাজনীতিতে আবার তার হারানো জমি অনেকটা ফেরত পেতে পাওয়ার তার সুযোগ তৈরি হয়েছে। এইরকমভাবে বিভিন্ন রাজ্যে টিডিপি আপনার তেলুগু দেশম পার্টি সে চাপের মধ্যে রাখবে সারা বছর। যদি তার সমর্থনে এনডিএ সরকার গঠিত হয়, তাহলে অন্ধ্রপ্রদেশ নানান ধরনের স্পেশাল ক্যাটাগরি স্টেটের ফেসিলিটি নিয়ে নেবে। এবার বিহারও সেই দাবি করবে, এবং 10 বছর ধরে এটা ঝুলিয়ে রাখলেও বিজেপি এইবার আর ঝুলিয়ে রাখার সুযোগ পাবে না। যদি এই দাবি পূরণ না করে, তাহলে যে কোনো সময় আপনার টিডিপি এবং জেডিইউ আপনার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইন্ডিয়া জোটের সঙ্গে মিলে যেতে পারে। এইরকম বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সিচুয়েশন এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে যদি নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও একবার সরকার গঠন করার জন্য দাবি মানে আমন্ত্রণ জানাবেন, এটা মোটামুটি পরিষ্কার। কারণ যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ, একক বৃহত্তম দল, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সেহেতু আপনার বৃহত্তম দলকে রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, এবং সেই সরকারে তার শরিক দলগুলি যদি সবাই সমর্থন ঠিকভাবে জানায়, তাহলে সেই সরকার আস্থা ভোটেও জয়ী হবে। কিন্তু এর পরে বিজেপি যে বলেছিল না যে নতুন সরকার এলে অনেকগুলি বড় বড় সিদ্ধান্ত নেবে, অনেকগুলি বড় বড় কাজ করবে, সেই বড় বড় কাজগুলো এরা কেউ যদি বাধা দেয়, সেগুলি কিচ্ছু করতে পারবে না। এবং ইচ্ছে করলেই কাউকে আপনার কারোর বাড়িতে ইডিকে সিবিআইকে পাঠিয়ে দেওয়া, কাউকে জেলে ঢুকিয়ে দেওয়া, কারোর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে যেভাবে খুশি সেভাবে যা খুশি তা করা, সোশ্যাল মিডিয়ার ওপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা, কেউ ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে কোনো মন্তব্য করলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, এই যে স্বৈরাচারী মনোভাব, এগুলিকে একদম স্পষ্টভাবে, কারণ জনগণের গণতান্ত্রিক অধিকারকে কোনো অবস্থাতে হরণ করা যায় না। জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করলে একটা রাষ্ট্র দুর্বল হয়, কারণ রাষ্ট্রের নাগরিকদেরকে দিয়ে সে রাষ্ট্র, নাগরিকদের অধিকার যদি দুর্বল হয়, সেগুলো যদি ছিনতাই করা হয়, নাগরিকরা যদি মন খুলে মাথা উঁচু করে স্বাধীনভাবে যদি কথা বলতে না পারে, তাদেরকে যদি বারবার কথায় কথায় যদি সেন্সার করা হয়, তাহলে সেই দেশ কোনোভাবেই সারা পৃথিবীতে শক্তিশালী দেশ হতে পারে না। নাগরিক দুর্বল আর দেশ কিভাবে শক্তিশালী হবে? এতদিন ধরে এই বিকৃত একটা রাস্তাতে চলে আসছিল সরকার, কারণ সরকারের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, হামসে বড়া কন হ্যাঁ হাম কুছ ভি করেঙ্গে, এরকম একটা মানসিকতা ছিল। ফলে সে মানুষকে মানুষ বলে পাত্তা দিতে চায়নি। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবার এগুলি সে কিচ্ছুই করতে পারবে না, কারণ তাকে প্রতি পদে পদে প্রত্যেকটা দিন তাকে মাথায় রাখতে হবে যে সে অন্যের সমর্থনের ওপর নির্ভরশীল, তার নিজের মেরুদণ্ডের ওপর ভর করে সে সরকার চালাতে পারবে না। এই মানে এর ফলে সর্বভারতীয় রাজনীতিতে এবং বিভিন্ন রাজ্য রাজনীতিতে অনেক প্রভাব পড়বে। রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী আন্দোলন হলে সে আন্দোলনকে আপনার প্রশাসনিক পুলিশ ব্যবহার করে, বিভিন্ন ফোর্স ব্যবহার করে দমন করে দেওয়া, এটা সম্ভব হবে না। বিভিন্ন রাজ্যে আন্দোলন হবে, এবং এতদিন ধরে যেখানে যেখানে আন্দোলনগুলো করতে মানুষ ভয় পেত, বিভিন্ন রাজনৈতিক দল ভয় পেত, বিভিন্ন সংগঠনগুলো ভয় পেত, সেই ভয় দূর হয়ে যাবে। এবং বিভিন্ন রাজ্যে, ত্রিপুরা সহকারে বিভিন্ন রাজ্যে আগামী দিনে আপনারা প্রচুর আন্দোলন দেখতে পারবেন, কারণ মানুষের মন থেকে সেই ভয়টা কেটে যাবে।
এরকম অনেক কিছু পরিবর্তন আজকের ভোটের ফলের কারণে আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি মনে হয় যে এই যুক্তিগুলো আপনাদের মনের সঙ্গে, আপনাদের চিন্তার সঙ্গে মেলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। অনেক অনেক নমস্কার। জয় হিন্দ।